আসসালামু আলাইকুম। ই রিটার্ন রিলেটেড নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সোহরাব, আপনারা দেখছেন সুমন সোহরাব। আজকে হচ্ছে আপনাদেরকে ই রিটার্নের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পেজটা আছে, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, এই পেজে আপনি ডিফারেন্সটা কিভাবে জিরো রাখবেন সেটা একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সো আপনারা যারা হচ্ছে ই রিটার্নের ওয়েব পোর্টালের মাধ্যমে হচ্ছে আপনাদের অনলাইন রিটার্নটা সাবমিট করতে যাচ্ছেন এবং প্রবলেম ফেস করতেছেন এই ডিফারেন্সটা জিরো মেলাতে, তারা এই ভিডিওটা দেখতে পারেন। ইভেন অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির প্রত্যেকটা জিনিসই আজকের ভিডিওতে থাকবে, মানে কোন কোন পার্টে আপনি কীভাবে কোন কিছু মানে কী কী ফিল আপ করতে হবে বা আপনার কী থাকলে কী ফিল আপ করবেন, এগুলো আজকের ভিডিওটা দেখলে বুঝে যাবেন। সো আপনার যদি অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা সম্পর্কে জানার ইচ্ছা থাকে, ইভেন আপনার যদি ডিফারেন্সটা কীভাবে জিরো মেলাতে হয় সেটা জানার ইচ্ছা থাকে, ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে অবশ্যই শিখতে পারবেন। আপনি নিশ্চিন্তে একদম নির্ভুলভাবে আপনার রিটার্নের এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি পেজটা ফিল আপ করতে পারবেন। তো চলুন কথা না বাড়াই সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। বাকি জিনিসটা আমি কম্পিউটার স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আপনি যদি ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যে পেজ, সেই পেজে অলরেডি চলে আসছে। এখানে কীভাবে আসতে হয় এটা তো অলরেডি আপনারা জানেন, যারা হচ্ছে আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন, না দেখে থাকলে দেখে নেবেন, তাহলে এখানে চলে আসতে পারবেন একদম ইজি। তো এখানে আসার পরে ফার্স্টেই হচ্ছে যদি আপনারা অলরেডি গত বছর অনলাইনে রিটার্ন দিয়ে থাকেন তাহলে উপরে দেখতে পাবেন অটোফিল নামে একটা অপশন আছে। এই অটোফিলটা নতুন আসছে এই বছর, হ্যাঁ, এটা খুব ভালো একটা জিনিস। আপনি গত বছর যা যা ফিল আপ করেছেন এই অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস পেজে আপনি অটোফিলে ক্লিক করলে ওগুলো আবার ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি। সো এখানে একটা ক্লিক করবেন যদি আপনি অনলাইনে রিটার্ন গত বছর দিয়ে থাকেন, আর যদি গত বছর অনলাইনে রিটার্ন না দিয়ে থাকেন তাহলে এই অটোফিল আপনার জন্য কাজ করবে না। নেক্সট ইয়ার আবার আপনি এই অটোফিলের সুবিধাটা নিতে পারবেন, কারণ এই বছর যেহেতু আপনি অনলাইনে দিচ্ছেন, নেক্সট ইয়ারে অটোফিলে ক্লিক করলে এই বছরে যা যা ফিল আপ করতেছেন তা আবার ফিল আপ হয়ে যাবে। ওকে, গেল অটোফিলের জিনিস। তারপরে হচ্ছে দেখুন এখানে অ্যাসেটস নামে একটা অপশন আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, তাই না? অ্যারোতে ক্লিক করলেই অ্যাসেটসের অপশনগুলো অন হয়ে যাবে। এখানে আমি কিছু কিছু জায়গায় ফিল আপ করে রাখছি, কিছু জায়গায় ফিল আপ করে নেই। তো আমি বলে দিচ্ছি কোথায় কী আছে। তো আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনার বিজনেস ক্যাপিটাল থাকে, তাহলে হচ্ছে এই যে বিজনেস ক্যাপিটালের এখানে ক্লিক করবেন। আর এছাড়া আপনি এই যে প্রত্যেকটা জিনিসের নিচে কিন্তু প্রশ্নবোধক সাইন আছে, আপনি যদি ডিটেল জানতে চান এখানে জাস্ট মাউসটা হোভার করলে কিন্তু এখানে দেখাবে, হ্যাঁ, আপনি বিজনেস ক্যাপিটাল রিলেটেড ইনফরমেশনগুলো এখানে আছে। সো একটু ধৈর্য ধরে পড়ে নিলে আরও ডিটেল জানতে পারবেন। তো যেটা বলছিলাম, আপনার যদি বিজনেস ক্যাপিটাল থাকে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কি কোনো মানে শেয়ার হোল্ডার কোনো কোম্পানির, আপনার একটা নির্দিষ্ট পোর্শন শেয়ার আপনার আছে এরকম কোনো কিছু, তাহলে হচ্ছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হচ্ছে কোম্পানির নাম লিখবেন, আপনি হচ্ছে সেই শেয়ারগুলোকে আপনি নিজে পারচেস করেছেন না উত্তরাধিকার সূত্র পেয়েছেন না গিফট পেয়েছেন সেটা সিলেক্ট করবেন, কতটা শেয়ার আপনার সেটা লিখবেন এবং ওই শেয়ারগুলোর ভ্যালু কত সেটা লিখবেন। আর যদি কোনো শেয়ার হোল্ডার কোম্পানির মানে কোনো কোম্পানির শেয়ার হোল্ডার না হয়ে থাকেন, আপনার যদি কোনো একটা নিজস্ব বিজনেস প্রতিষ্ঠান থাকে সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম লিখবেন, আপনার টোটাল অ্যাসেট কত আছে বিজনেস প্রতিষ্ঠানে এবং আপনার লায়াবিলিটি কত আছে, ঋণ কত আছে সেটা এখানে দিবেন। আর আলটিমেটলি এই লায়াবিলিটিটা অ্যাসেট থেকে বিয়োগ হয়ে এখানে আপনার বিজনেস ক্যাপিটাল এখানে চলে আসবে। তো আমরা বিজনেস ক্যাপিটাল আর দেখাচ্ছি না, সো জিনিসটা আসলে বুঝে গেছেন। আর ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম যদি থাকে এখানে ক্লিক করে আপনি ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। এখানে হচ্ছে নেম অফ পার্টনারশিপ ফার্ম, কোন ফার্মের পার্টনারশিপ হয়েছেন, ফার্মের টিন নাম্বারটা এবং ক্যাপিটালটা এখানে দিতে হবে। ওকে, তারপরে হচ্ছে আপনার আমি বিজনেস ক্যাপিটালটা তুলে দিলাম। আপনার যদি কোনো থাকে অকৃষি সম্পদ থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দুইটা অপশন আছে, একটা হচ্ছে নন এগ্রিকালচারাল প্রপার্টি, আপনি যদি অলরেডি কোনো প্রপার্টির মালিক হন যেটা হচ্ছে অকৃষি সম্পদ, এখানে ক্লিক করে আপনার হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, হ্যাঁ, আপনার প্রপার্টির লোকেশনটা দিয়ে দিবেন। আপনার প্রপার্টিটাকে আপনি কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্র পেয়েছেন নাকি হচ্ছে গিফট পেয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন। আপনার প্রপার্টিটা অ্যামাউন্ট কতটুকু সেটা ইউনিটটা সিলেক্ট করে নেবেন, আপনি স্কোয়ার ফিটে দেখাচ্ছেন নাকি স্কোয়ার মিটারে নাকি ডেসিমেলে নাকি একরে, ওই অনুযায়ী আপনি এখানে বসাই দিবেন কত একর, যদি একর সিলেক্ট করেন এইভাবে। তারপর হচ্ছে ইনকাম ইয়ারের শুরুতে ভ্যালু কত ছিল, ইনকাম ইয়ারের শেষে ভ্যালু কত আছে যদি আপনি
কিনে থাকেন আর আপনি যদি উত্তরাধিকার সূত্রে পান বা আপনি যদি গিফট পান ভ্যালুগুলো 0 দিবেন, কারণ সেক্ষেত্রে আপনাকে ভ্যালু দিতে হবে না। আর আমরা হাতে লিখতাম মূল্য অজানা, বাট এখানে হাতে লেখার মতো ওই মানে ডিজিট ছাড়া কোনো কিছু লেখা যায় না। সো ভ্যালু 0 দিবেন যদি আপনি উত্তরাধিকার বা গিফট পেয়ে থাকেন, আর কিনলে অবশ্যই ভ্যালু দিতে হবে। তো এটাও তুলে দিচ্ছি। আর যদি আপনি এরকম হয়ে থাকে আপনি অ্যাডভান্স করে রেখেছেন, এখনও ওই জমিটা আপনার নামে আসে নাই, তো আসবে, সেক্ষেত্রে এটা ক্লিক করতে পারেন অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি। সেক্ষেত্রে এখানে আবার সেম আপনাকে প্রপার্টি ডিটেল দিতে হবে, তারপরে হচ্ছে আপনি কিনেছেন নাকি হচ্ছে, যেহেতু অ্যাডভান্স করছেন তার মানে তো পারচেজটি হবে। তারপরে ওই সেম মানে অর্থ বছরের শুরুতে হচ্ছে কত ভ্যালু ছিল, লাস্টে কত ভ্যালু আছে, ভ্যালুগুলো তখন দিয়ে দিতে হবে, যেহেতু আপনি অ্যাডভান্স করেছেন, আপনি ক্লেম করতেছেন, আপনি বলতেছেন। ওকে, তারপর হচ্ছে এগ্রিকালচারাল প্রপার্টি, আপনার যদি কৃষি সম্পদ থাকে সেম ওয়েতে এখানে হচ্ছে লোকেশন, এখানে হচ্ছে পারচেস করছেন নাকি ইনহেরিটেন্স উত্তরাধিকার নাকি গিফট, কতটুক ইউনিটটা দিবেন, ডেসিমাল আর একরে আছে। ওকে, তারপরে ভ্যালুগুলো যদি কিনে থাকেন, আর যদি উত্তরাধিকার গিফট পেয়ে থাকেন ভ্যালু 0 দিবেন। ওকে, এগ্রিকালচারটাও তুলে দিচ্ছি, নন এগ্রিকালচার তুলে দিলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের অনেকেরই থাকবে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে দেখুন ফার্স্টের অপশনটা হচ্ছে শেয়ার, আপনার শেয়ার থাকতেই পারে, শেয়ার বাজারে আপনার শেয়ার কেনা থাকতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার বিও অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। হ্যাঁ, আপনার শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সিকিউরিটিজ, ইউনিট, সার্টিফিকেট সব কিছুই কিন্তু এটার আন্ডারে পড়ে। সো আপনার বিও অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিবেন। আপনি যদি শেয়ার কিনে থাকেন অবশ্যই পারচেস দিতে হবে। আর উত্তরাধিকার গিফট অলরেডি বলতেছি বারবার, আর বলার কিছু নাই, বুঝতেছেন। নেম অফ দ্য ব্রোকারেজ হাউস, মানে ব্রোকারি হাউসের নামটা এখানে লিখবেন, আপনি কোন ব্রোকারি হাউসে আপনার বিও অ্যাকাউন্টটা খোলা সেটার নাম লিখবেন, এবং কত টাকা শেয়ার আপনার কিনা আছে এটা লাগবেন। আপনার যদি একাধিক বিও অ্যাকাউন্ট থাকে, একাধিক ব্রোকারি হাউসে আপনার ইনভেস্ট করা থাকে, সেক্ষেত্রে এই যে অ্যাডে ক্লিক করলে আরও ঘর নিচে পেয়ে যাবেন, ওইটাও ফিল আপ করে দেবেন, দ্যাটস ইট। তো এটা তুলে দিলাম। সঞ্চয়পত্র, আপনাদের অনেকেরই সঞ্চয়পত্র থাকতে পারে, সেক্ষেত্রে এখানে টিক দিবেন, টিক দিলে এই ঘরগুলো চলে আসবে। এখানে আপনি কোন সঞ্চয়পত্র সেটা লিখবেন, একটা এক্সাম্পল লেখা আছে যে 3 months প্রফিট সেভিংস সার্টিফিকেট। তো এখানে হচ্ছে আপনি কোন টাইপের সঞ্চয়পত্র সেটা লিখবেন, এখানে হচ্ছে সঞ্চয়পত্রের একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা লিখবেন। এটা একটা ডেমো জাস্ট, তাই আমার ব্লার করার ঝামেলা নাই। এখানে হচ্ছে ইস্যু ডেটটা, সঞ্চয়পত্র যে আপনি কিনেছেন আপনাকে একটা ডকুমেন্ট দেওয়া হবে, সেই ডকুমেন্টে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার এবং ইস্যু ডেট লেখা থাকবে। সো এটা দেখে দেখে আপনি এটা ফিল আপ করে দেবেন। আর ভ্যালু হচ্ছে কত টাকা সঞ্চয়পত্র আপনি কিনেছেন সেটা এখানে লিখে দিবেন। তাহলে আপনার এখানে কিন্তু সঞ্চয়পত্র টোটাল আপনি কত টাকা কিনেছেন সেটাই থাকবে। তাহলে আপনার, কারণ এটা হচ্ছে আপনার অ্যাসেট, আপনার একটা সম্পদ, সো সম্পদটার টোটাল অ্যামাউন্টে এখানে বসবে। যদি একাধিক সঞ্চয়পত্র কেনা থাকে, এই যে অ্যাডে ক্লিক করলে আরও ঘর চলে আসবে, আবার ফিল আপ করবেন। আশা করি বুঝতে পারছেন, যতটাই থাকুক না কেন আপনি অ্যাডে ক্লিক করলেই খালি বাড়তে থাকবে। ওকে, সঞ্চয়পত্র গেল। তারপরে হচ্ছে ফিক্সড ডিপোজিট যদি আপনার থাকে, আপনি এখানে টিক দিলে এই ঘরটা পেয়ে যাবেন। আপনি এখানে লিখে দিবেন এফডিআর, তারপরে কোন ব্যাংকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কত টাকার ফিক্সড ডিপোজিট। একাধিক থাকলে সেম ওয়েতে অ্যাডে ক্লিক করবেন, ঘর চলে আসবে, লিখে দিবেন, তাহলেই হলো। তারপর হচ্ছে ডিপিএস যদি থাকে, ডিপিএসে টিক দিবেন, ডিপিএস লিখবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক নাম, অ্যাকাউন্ট এবং কত টাকার ডিপিএস এখন পর্যন্ত আপনার ডিপিএস বাবদ জমা হয়েছে সেটা এখানে লিখে দিবেন। এবং এখানে অ্যাডে ক্লিক করলে আরও ঘর পাবেন, যদি আপনার একাধিক ডিপিএস থাকে আপনি এখানে লিখে দিবেন। তারপরে আপনার আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, লোন গিভেন টু আদার্স, আপনি লোন দিয়েছেন কাউকে, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। এখানে ডিটেল লিখবেন, আপনি যাকে দিয়েছেন তার নাম লিখবেন, তার টিন নাম্বার লিখবেন, কত টাকার লোন দিয়েছেন সেটা লিখবেন। ওকে, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, যদি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকে অথবা আদার কোনো ফান্ড থাকে, সেক্ষেত্রে এখানে টিক দিয়ে লিখে দেবেন, যা জিপিএফ লিখলাম, অ্যাকাউন্ট নাম্বারটা লিখলাম, কত টাকার সেটা লিখে দিলাম, একটা এক্সাম্পল স্বরূপ এখানে আপনি বসিয়ে দিবেন। তারপরে আপনারা যে অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কী টাইপের অ্যাসেট ডিটেলস লিখবেন, এটা কি কিনেছেন উত্তরাধিকার নাকি হচ্ছে গিফট লিখবেন, রিলেটেড ডিটেলস লিখে দেবেন, আরও ডিটেলস এবং অ্যামাউন্টটা দিয়ে দেবেন। যদি উত্তরাধিকার সূত্রে বা গিফট পান অ্যামাউন্ট 0 দিবেন, আর পারচেস করলে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। ওকে, মোটর কার, আপনার যদি কোনো মোটর কার থাকে, সেক্ষেত্রে এখানে মাউসটা নিলে কিন্তু দেখাবে যে আপনার নিজের নামে অবশ্যই রেজিস্টার থাকতে হবে। ওকে, রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন। তারপরে হচ্ছে আপনি এটা কি মোটর সাইকেল নাকি কার, মোটর বাস বা জিপ অথবা অন্য কোনো। তারপরে হচ্ছে একুইজিশন পারচেজ, ওই সেম কাহিনি। তারপরে হচ্ছে ইঞ্জিন ক্যাপাসিটিটা দিবেন, সেটা কি সিসিতে নাকি কেডব্লিউ কিলোওয়াট নাকি কি, এটা আসলে কেডব্লিউতে কী বোঝায় আমি জানি না, আমি আমার গাড়িটারি নাই, যাই হোক। তো এটা সিলেক্ট করে দেবেন আপনার ওয়াইজ আপনি। তারপরে হচ্ছে অ্যামাউন্টটা দিয়ে দিবেন, কত টাকা এটার ভ্যালু, আপনি যদি কিনে থাকেন কত টাকা দিয়ে কিনেছেন। আর উত্তরাধিকার গিফট হলে তো ভ্যালু দিবেন না।
আর মোটর কার দেখালে কিন্তু এটার যে মানে এআইটি আছে সেটা কিন্তু ফিল আপ করতে হবে। আর এআইটি কীভাবে ফিল আপ করতে হয় বা আপনার চালান থাকলে কীভাবে অ্যাডজাস্ট করতে হয় এগুলো কিন্তু আমি আমার সরকারি বেসরকারি চাকরিজীবীদের জন্য যে ভিডিওটা, যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা, এই ভিডিওটাতে কিন্তু দেখাইছি সুন্দরভাবে, ওগুলো দেখানো আছে কীভাবে আপনি আপনার চালানগুলো অ্যাডজাস্ট করতে পারেন। ওখানে কিন্তু এআইটির অপশনগুলো আছে, ওখানে জাস্ট আপনি এটা অ্যাডজাস্ট করে দিতে হবে, না হলে কিন্তু ওই টাকাটা কিন্তু এখানে দেখা যাবে না, ওটা আপনার ট্যাক্স আকারে আবার অ্যাড হয়ে যাবে। ওকে, তো মোটর কার্ড তুলে দিচ্ছি। এরপর হচ্ছে গোল্ড। তো আপনার যদি গোল্ড থাকে এখানে ড্রপ ডাউন মেনু থেকে গোল্ড সিলেক্ট করে দেবেন, ফার্স্টে টিক দিবেন, তারপরে সিলেক্ট করে তারপরে এটা গিফট দেখাইলে হচ্ছে ভ্যালু দিতে হবে না, সেম ওয়েতে ইনহেরিটেন্স দেখাইলেও ভ্যালু দিতে হবে না, বাট পারচেস দেখাইলে অবশ্যই ভ্যালু দিতে হবে। কত ভরি, এখানে ভরি হলে ভরি, তোলা, গ্রাম, কিলোগ্রাম অপশন আছে, যেহেতু আমি বলছি গিফট, সো ভ্যালু 0। তারপরে ফার্নিচার, আপনার কোনো ফার্নিচার আপনি যদি লাস্ট অর্ধ বছরে কিনে থাকেন সেক্ষেত্রে এগুলো দেখায় দিবেন। আর তার আগেও যদি কিনে থাকেন, সে মানে প্রিভিয়াস রিটার্নে যদি আপনার এই জিনিসগুলো থাকে, আপনি কিন্তু আবার এগুলো দিতে পারবেন যদি আপনার এগুলো থাকে। আর যদি এখন আর না থাকে তাহলে আর দেওয়ার দরকার নেই, বাট থাকলে দিয়ে দিবেন। মানে এটা হচ্ছে আপনার লাস্ট অর্থ বছরে, মানে জুনের 30 তারিখ পর্যন্ত সম্পদের বিবরণী, সম্পদ আপনার কী কী আছে জুনের 2024-এর জুনের 30 তারিখ পর্যন্ত, সেটা গত অর্থ বছরে থাকলে থাকুক, না থাকলে না থাকুক, বাট এখন জুনের 30 তারিখে যদি থাকে এখানে দিতে হবে সম্পদ বিবরণী। ওকে, তারপর আদার অ্যাসেটস অফ সিগনিফিকেন্ট ভ্যালু, এখানে ক্লিক করে অন্য কোনো সম্পদ থাকলে আপনি ফিল আপ করে দিবেন। তারপর হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস। ওকে, আপনার যদি ব্যাংকে কোনো টাকা পয়সা থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনি কিছু লিখতে পারবেন না, এখানে ক্লিক করার পরে এই যে অ্যাডে ক্লিক করলে এই ঘরটা পেয়ে যাবেন। তারপরে আপনি আপনার এখানে সিলেক্ট করবেন আপনার ব্যাংকের নাম, অ্যাকাউন্টের নাম্বার, তারপরে হচ্ছে কত টাকা ওই ব্যাংকে আপনার ওই যে জুনের 30 তারিখে লাস্ট, মানে অর্থ বছরের লাস্টের দিন জুনের 30 তারিখ 2024-এর কত টাকা ছিল ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখে নেবেন, সেটা এখানে বসায় দিবেন। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আবার অ্যাডে ক্লিক করে ঘর আনবেন কোন ব্যাংক, আবার সেই সেম ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংকের অ্যাকাউন্টটা, মানে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, এবং ওই ব্যাংকেও জুনের 30 তারিখ 2024 সালের জুনের 30 তারিখে কত টাকা ছিল স্টেটমেন্টে লাস্ট অ্যাভেলেবেল ব্যালেন্স, সেটা এখানে বসায় দিবেন। যতটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে ততটা এখানে দেখাইতে হবে, না দেখাইলে চাইলেই এনবিআর আপনাকে ধরতে পারে, বিকজ অফ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার এনআইডি কার্ড দেওয়া আছে, আর টিন সার্টিফিকেটও এনআইডি কার্ড দেওয়া আছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টিগ্রেটেড, একটা আরেকটার সাথে কানেক্টেড। সো হাইড করলে রিস্ক আছে হালকা পাতলা, তাই না? হাইড না করাই ভালো। তারপর হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, আপনার হাতে কত টাকা আছে সেটা এখানে টিক দিয়ে এখানে বসায় দিবেন। এই জায়গাটাতে আমরা একটু একটু ক্যারেন্সি করবো আমরা যখন ওই ডিফারেন্সটা মেলানোর সময়, কারণ ক্যাশ ইন হ্যান্ড আমার কত আছে, আমার হাতে কত টাকা আছে সেটা কিন্তু এনবিআর কাছে কোনো রেকর্ড নাই। সো আমি এটা কমায় বাড়ে ওই ডিফারেন্সটা 0 করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখবো। ওকে, তারপর হচ্ছে আদার ডিপোজিট ব্যালেন্স অ্যাডভান্স, এখানে আপনি আদার ডিপোজিট ব্যালেন্স অ্যাডভান্স থাকলে আপনি এখানে ক্লিক করে লিখে দিতে পারেন, মানে এখানে ডিটেল লিখবেন কী পারপাসে কত টাকা। তারপরে হচ্ছে অ্যাসেট আউটসাইড বাংলাদেশের বাইরে যদি আপনার কোনো সম্পদ থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিয়ে দিবেন, একই জিনিস, আর বারবার বলার কিছু নাই। এবার লায়াবিলিটিসে এখানে ফার্স্ট হচ্ছে বোরোয়িং ফ্রম ব্যাংক অর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আপনি যদি ব্যাংক থেকে কোনো লোন নেন সেক্ষেত্রে এখানে ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কী পারপাসে লোন নিয়েছেন, কত টাকা নিয়েছেন বসায় দিবেন। আর এছাড়া ব্যাংক ছাড়া যদি আপনি অন্য কারো সাথে, যেমন আনসিকিউর্ড লোন, এই যে প্রশ্ন মধ্যে গেলে কিন্তু দেখাচ্ছে ডিটেলটা। আনসিকিউর্ড লোন বলতে কি বোঝাইছে, আপনি আপনার ওয়াইফের কাছ থেকে বা হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছেন, আপনার প্যারেন্টের কাছ থেকে, বাপ মার কাছ থেকে নিয়েছেন, আপনার কাজিনের কাছ থেকে নিয়েছেন, রিলেটিভের কাছ থেকে নিয়েছেন, ফ্রেন্ডদের কাছ থেকে নিয়েছেন, ওগুলো হচ্ছে আনসিকিউর্ড লোনের মধ্যে পড়ে, বাট সেটা সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত হতে পারবে, তার বেশি হতে পারবে না। ওকে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে লিখে দেবেন কার থেকে নিয়েছেন, তার টিন নাম্বারটা কি, টিন নাম্বার, তার যদি টিন সার্টিফিকেট না থাকে নীল লিখে দিবেন, পারপোজ কি পারপোজে নিয়েছেন, কত টাকা নিয়েছেন, এভাবে দিয়ে দিবেন। তারপর আরেকটা অপশন আছে আদার লোন আর ওভারড্রাফট, সেম কাহিনী, এখানে এগুলো ফিল আপ করে দিতে যদি অন্যান্য কোনো লোন থাকে। তারপর হচ্ছে আদার আউটফ্লো, এখানে দেখুন একটা অ্যানুয়াল লিভিং এক্সপেন্স আকারে 2,50,315 টাকা অটোমেটিক্যালি চলে আসছে। এটা আমরা এডিট কিচ্ছু করতে পারবো না, কারণ এটা এখান থেকে আসে নাই। এটা আমরা যখন এক্সপেন্ডিচার পেজটা ফিল আপ করছিলাম, আমাদের লাস্ট অর্থ বছরের খরচ দেখাইছিলাম কত, এই যে এক্সপেন্ডিচার পেজ, সেটা যখন আমরা ফিল আপ করেছিলাম তখন টোটাল ভ্যালুটা যেটা ছিল সেটাই এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস আকারে। সো এটা এখানেও আমরা চেঞ্জ করতে পারবো, কারণ আমার খরচ কত হয়েছে অ্যাকচুয়ালি এনবিআরের কাছে এটার কোনো ইনফরমেশন থাকবে না। সো আমি ওখানেও খরচ কমায় বাড়ে আমার ডিফারেন্সটা আমি 0 করতে পারবো। দুইটা জিনিস দেখালাম, বললাম
যেটা হচ্ছে আপনার ক্যাশ ইন হ্যান্ড আপনি কমাইতে বাড়াতে পারেন ডিফারেন্স জিরো করানোর জন্য। আপনার এক্সপেন্ডিচার আপনার লাস্ট অর্থ বছরে কত টাকা খরচ হচ্ছে সেখানে আপনি কমাইতে বাড়াতে পারেন আপনার ডিফারেন্সটা জিরো মেলানোর জন্য। ওকে, তারপর হচ্ছে লস। আপনার লস হইতে পারে, আপনি কোনো কিছুতে যদি লস করে থাকেন লাস্ট অর্থ বছরে, সেক্ষেত্রে এখানে ক্লিক করে কী পারপাসে লস হয়েছে, কত টাকা লস হয়েছে আপনি দেখা দিতে পারেন। এই যে কোশ্চেনটা অনেকে করেছিলেন আমাকে, তো অ্যান্সারটা পেয়ে গেছেন যদি ভিডিওটা দেখতেছেন যে আপনার লস হলে কোথায় দেখাবেন। তারপরে যে আপনি যদি কাউকে কোনো গিফট করে থাকেন সেক্ষেত্রে এখানে দেখা দিতে পারেন আপনি গিফট করেছেন বা ডোনেট করেছেন বা কন্ট্রিবিউশন করেছেন গিফট, তারপরে হচ্ছে কাকে করেছেন তার নাম, তার টিন নাম্বার, যদি তার টিন সার্টিফিকেট থাকে, না থাকলে নীল, তারপরে কত টাকা গিফট করেছেন। এইখানেও কিন্তু একটা চালাকি করতে পারেন আপনি, কিন্তু ওই যে ডিফারেন্স জিরো করার জন্য আপনার যদি টাকা মানে বেশি হয়ে যায় আপনি এখানের মাধ্যমে কিন্তু আপনি দেখাতে পারেন যে আপনি গিফট করেছেন। ওকে, তারপরে হচ্ছে সোর্স অফ ফান্ড। এটা হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে আপনার আর্নিং থেকে। আপনি যে ফার্স্টেই যে এই যে ইনকামের ঘরে যে ভ্যালুগুলো ইনপুট দিয়েছিলেন সেখান থেকে কিন্তু এটা অটোমেটিক্যালি চলে আসছে সোর্স অফ ফান্ড। আপনার ফান্ড কত আমি যেটা দেখাছিলাম সেটা এখান থেকে আলাদা আলাদা করে দেখিয়ে দিয়েছে। এটা হচ্ছে রিটার্নের যে ইনকাম দেখিয়েছে, আর এটা হচ্ছে ট্যাক্স ফ্রি, ট্যাক্স এক্সাম ইনকাম অ্যান্ড অ্যালাউন্স। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম আর এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এখানে একটা কথা বলার আছে, ট্যাক্সেবল ইনকাম কিন্তু 3.5 লাখ টাকার উপরে হলে আপনার ট্যাক্স আসবে, আদারওয়াইজ কিন্তু ট্যাক্স আসবে না, জিরো রিটার্ন আসবে। যদি আপনি ছেলে হয়ে থাকেন, মেয়ে হলে 4 লক্ষ পর্যন্ত জিরো, আর 4 লক্ষের উপরে গেলেই ট্যাক্স আসবে। ওকে, তারপরে আদার রিসিপ্টস। আপনারা যদি অন্য কারো কাছ থেকে কোনো আপনি ক্যাশ নিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আদার রিসিপ্টে ক্লিক করে এখানে কার থেকে নিয়েছেন তার টিন নাম্বার এবং কত টাকা সেটা লিখে দিতে পারেন। ওকে, আর এটা হচ্ছে আপনি গত অর্থ বছরে যদি রিটার্ন দিয়ে থাকেন তাহলে আপনার লাস্ট অর্থ বছর আপনার নেট সম্পদ কত ছিল, হ্যাঁ ওটা আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপে লেখা আছে, দেখবেন ওইখান থেকে দেখে দেখে এখানে বসায় দিবেন, না হলে কিন্তু হিসাব মিলবে না, ভুল হবে। তারপরে হচ্ছে সেই সামারি। এই সামারিতে এসে আমাদের এটা জিরো হইতে হবে। যদি এখানে জিরো না হয়, ফর এক্সাম্পল আমি জিরো করতেছি না, আমি একটা জায়গায় একটু চেঞ্জ করে দিচ্ছি, লাইক ধরুন আমার গত অর্থ বছরে আমার হচ্ছে 35,000 হয় নাই, আমার ধরুন ছিল 40,000 বা 4 লক্ষ ধরুন 30,000 আমার নেট সম্পদ ছিল, তাহলে তো এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন 5,000 টাকা মাইনাস হয়ে গেছে, ডিফারেন্স জিরো হইল না। এখন আমি কীভাবে জিরো করব? যদি মাইনাস হয় আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা কাজ করতে পারেন, আপনার এই যে ক্যাশ ইন হ্যান্ড আছে, এই যে এখানে আমরা কত দেখাচ্ছি 96,000 টাকা, এখান থেকে 5,000 টাকা মাইনাস করে দেন, আপনি 91,000 টাকা দেখেন আপনার ক্যাশ ইন হ্যান্ড, দেখুন জিরো হয়ে গেছে। মাইনাস হইলে ক্যাশ ইন হ্যান্ড থেকে মাইনাস করবেন, আর যদি প্লাস হয় টাকা ক্যাশ ইন হ্যান্ড থেকে প্লাস করবেন। সেম ওয়েতে আপনি আরেকটা জায়গায় করতে পারেন কাজটা, যেটা বললাম। আমি যদি এখানে এবার চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল আমি ক্যাশ ইন হ্যান্ড 96 করে দিই, ধরুন আমি এখানে চেঞ্জ করলাম না, আমার 5,000 টাকা মাইনাস দেখাচ্ছে, তাই না? আমি একটু সেভ করে নিই। আমি আরেকটা কাজ করতে পারি, যেটা বললাম, আমি এক্সপেন্ডিচার আমার খরচে এটা আমি কমাই দিতে পারি। এখানে মাইনাস হয়েছে খরচ থেকে আমি মাইনাস করতে পারি। কিভাবে? এক্সপেন্ডিচার পেজে যাব, যে আমি এখান থেকে ফর এক্সাম্পল এখানে 85,000 টাকা বলা আছে, আমি আমার হচ্ছে 5,000 মাইনাস ছিল, তাই না? তাহলে 80 করি, 80,000 টাকা সেভ করলাম, অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসে যাই, দেখুন জিরো হয়ে গেছে। সো সিম্পল, জিনিসটা কিন্তু কঠিন না। আপনার যদি মানে ডিফারেন্সটা যদি পজিটিভ আসে আপনাকে যোগ করতে হবে, হয় খরচের সাথে যোগ করে দিতে হবে অথবা আপনার ক্যাশ ইন হ্যান্ডে যোগ করে দিতে হবে। আর যদি এখানে মাইনাস আসে, নেগেটিভ আসে, আপনার হয় খরচ থেকে মাইনাস করতে হবে, খরচ যত দেখাচ্ছেন তার থেকে একটু কম দেখাইতে হবে খরচ, অথবা আপনি আপনার ক্যাশ ইন হ্যান্ডে যে টাকাটা দেখাইছেন, এই যে ক্যাশ ইন হ্যান্ডে এখান থেকে যে টাকাটা দেখাইছেন তার থেকে ওই যতটুকু পর্যন্ত মাইনাস আসে সেটা মাইনাস করতে হবে, তাহলে আপনার হিসাবটা মিলে যাবে। এই দুইটা জায়গায় আপনি চালাকি করতে পারেন। এছাড়া আরেকটা যেটা অপশন বলছিলাম, যে আপনি কাউকে হচ্ছে দিয়েছেন, মানে গিফট করেছেন, সেটাও দেখাতে পারেন। আপনার লস হয়েছে সেটাও দেখাতে পারেন। এগুলো কিন্তু এনভিআর এর কাছে রেকর্ড থাকবে না। সো আপনি লস করেছেন বা আপনি গিফট করেছেন এগুলো দেখাতে পারেন, দেখায় কিন্তু আপনি এখানে ডিফারেন্সটা জিরো করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে জিরো করেছে। আর এই জিনিসটা যদি বুঝতে চান এখানে কীভাবে কী হয়েছে সামারিটা আমি বুঝাই দিই, একটু সময় নিয়ে শুনুন, কাজে লাগবে, মানে শিখতে পারবেন, মুখস্থ করে রিটার্ন জমা দিতে হবে না। এই যে গ্রস ওয়েলথ 8,17,455 এটা কীভাবে আসছে একটু বুঝে নিই।
এই যে আমরা এতক্ষণ যে দেখলাম আমাদের এখানে 3 লক্ষ টাকা হচ্ছে সঞ্চয়পত্র আছে, আমাদের হচ্ছে এফডিআর আছে 1 লক্ষ 4 লক্ষ হইলো, আমাদের ডিপিএস আছে 2,20,000, 5,20,000 টাকা হইলো, আমাদের এখানে জিপিএফ আছে 60,000 টাকা, 5,20,000 আছে 60,455 টাকা যোগ হয়ে যা হয় ওইটা হইলো। তারপরে হচ্ছে আমাদের 30,000 টাকা হচ্ছে মোবাইল কিনেছে, এটাও যোগ হবে। ক্যাশ আমাদের ব্যাংকে আছে 64,000 টাকা, এটাও যোগ হবে। তারপরে হচ্ছে এটা কিন্তু একবারে যোগ হবে, এটা এখানেও আছে এখানেও আছে, একই জিনিস, এখানে যা যা আছে সবগুলো এখানে, জাস্ট এটা যোগ হবে, এটা আবার যোগ করে ফেলে না, একই জিনিস দুইবার লেখা আছে কিন্তু। ওকে, তারপরে ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে এটাও যোগ হবে। এই সবগুলো যোগ করার পরে এটা কি, এটা হচ্ছে লায়াবিলিটি, এটা যোগ হবে না, এটা হচ্ছে ঋণ। ওকে, এটা যোগ হবে না, ওইগুলো উপরেরগুলো সব লায়াবিলিটিসের আগের যা যা আছে সব যোগ হবে, যোগ হয়ে এই ভ্যালুটা আসবে 8,70,455 টাকা, আমার ওইগুলো যোগ হয়ে আসছে। তারপরে আমি যেটা বলছি লায়াবিলিটিস, এই যে দেখাইলাম একটু আগে, এই যে আমার ব্যাংক থেকে আমি ঋণ নিয়েছি 4 লক্ষ টাকা, এটা হচ্ছে এখানে চলে আসবে অটোমেটিক্যালি, এই যে টোটাল লায়াবিলিটিস, এই যে 4 লক্ষ টাকা হচ্ছে আমি ঋণ নিয়েছি। সো আমার সম্পদ আছে মোট এইটা, আমার ঋণ আছে এটা, সো আমার মোট সম্পদ এখন কত, এইটা। কারণ আমার গ্রস ওয়েলথ থেকে আমার হচ্ছে লায়াবিলিটিসটা হচ্ছে মাইনাস হয়ে আমার নেট ওয়েলথটা হবে, এটা আমার বর্তমানে নেট সম্পদ আছে। আর আমার গত বছরের নেট সম্পদ 4,30,000 টাকা ছিল, এই যে এখানে গত বছর আমি যে রিটার্ন দিয়েছিলাম 4,30,000 ছিল, সেটা এখান থেকে মাইনাস হয়ে আমার চেঞ্জ কত হইলো, বাড়লো না কমলো, সেটা এখানে দেখাবে। আর আপনার যদি এটাই ফার্স্ট রিটার্ন হয় সেক্ষেত্রে এখানে আপনি 0 দিবেন, এখানে কোনো ভ্যালু দিতে হবে না, কারণ আপনি গত বছর রিটার্ন দেন নেই, এটা আপনার ফার্স্ট রিটার্ন, সো গত বছর তো আপনার ওটা দিতে হবে না, 0 থাকবে। সেক্ষেত্রে পুরোটাই হচ্ছে আপনার এখানেই যেই টাকাটা আপনার নেট ওয়েলথ সেটাই এখানে দেখাবে, একদম চেঞ্জ ইন নেট ওয়েলথ আর হবে না, কারণ আপনার চেঞ্জ হওয়ার কিছু নাই, 0 থেকে এটা মাইনাস হলে ওইটাই থাকবে। ওকে, এখন অনেকে প্রশ্ন করতে পারেন চেঞ্জ ইন নেট ওয়েলথ কি মাইনাস হতে পারে? অবশ্যই হতে পারে। আপনার যদি এমন হয় আপনার এই বছর হচ্ছে নেট ওয়েলথ হচ্ছে এই টাকাটা গত বছরের নেট ওয়েলথ তার থেকে বেশি ছিল, 5 লক্ষ টাকা ছিল, তাহলেই তো মাইনাস হয়ে যাবে। তারপরেও কি 0 হবে না? অবশ্যই 0 হবে। আপনার খরচ বেশি হয়েছে, আয়ের থেকে ব্যয় বেশি হয়েছে, সো লাস্ট ইয়ারে যে টাকা আপনার কাছে ছিল সেটা থেকে আপনার খরচ করতে হয়েছে, সো টাকা কমে গেছে, আপনার মানে সম্পদ কমে গেছে, সো মাইনাস হইতেই পারে এখানে এই নেট চেঞ্জ ইন নেট ওয়েলথে, কিন্তু এই ডিফারেন্সটা মাইনাস প্লাস হওয়া যাবে না, না হলে টাকার হিসাব মিলাইতে পারেন নাই। তো যেটা বললাম চেঞ্জ ইন নেট ওয়েলথ হচ্ছে এটা। তারপরে হচ্ছে এখানে এই যে ভ্যালুটা মানে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, এই যে আমাদের যে ইয়েটা ছিল এক্সপেন্সেস, অ্যানুয়াল এক্সপেন্সেস 2,45,315 টাকা, এই যে দেখুন এখানে এটা চলে আসছে অটোমেটিক্যালি আমার লাস্ট অর্থ বছরের খরচটা 2,45,315 টাকা। এর সাথে আমার যোগ হয় কি জানেন, আমার যোগ হচ্ছে এই টাকাটা, আমার কত টাকা আমার সম্পদের চেঞ্জ হইল, এই দুইটার যোগফল হচ্ছে এইটা টোটাল ফান্ড আউটফ্লো, আর আমার এই বছরের ইনকাম ছিল এইটা। সো এইটার সাথে এটা যখন মিলে যাবে তখনই আপনার ডিফারেন্সটা 0 হয়ে যাবে। একদম সহজ কথায় আপনার লাস্ট অর্থ বছরে যে খরচ হয়েছে আর আপনার যে চেঞ্জ হয়েছে সম্পদের, এই দুইটা যোগ করলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা আপনার ইনকামের সাথে মিলে যেতে হবে, তাহলেই ডিফারেন্স 0 হয়ে যাবে। এই হচ্ছে সিস্টেম। আশা করি বুঝতে পারছেন, আমি বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পেরে থাকি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর রিটার্ন রিলেটেড আরও ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন কী রিলেটেড ভিডিও চান, আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার। আমার 2023 সালের অনেক ভিডিও আছে যেগুলো এখনও অ্যাক্টিভ, মানে সিস্টেম তো একই, সো আপনারা দেখতে পারেন। আর 24 সালের তো অনেক ভিডিও দিয়েছেই। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।